আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি সাইদা ইয়াসমিন, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ অধ্যায়, পৃথিবীর উৎপত্তি ও গঠন। তোমাদের মনে প্রশ্ন আসে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই অধ্যায় পড়ে তাই জানতে পারব। এখান থেকে আমরা আলোচনা করব পার্ট 1 থেকে 4। আজকে অধ্যায় 12 করে তোমরা যা শিখতে পারবে, অর্থাৎ আজকের শিক্ষণ ফল, পৃথিবীর উৎপত্তির ঘটনা বর্ণনা করতে পারবে, পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবে, পৃথিবী, সূর্য ও চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বেই তোমরা অধ্যায় 5 শেষ করেছ। আজকে অধ্যায় 5 থেকে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। 1 নম্বর প্রশ্ন, জীবজগতের প্রাথমিক খাদ্য কি? জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি 2টি পর্যায়ে সম্পন্ন হয়। 1 হচ্ছে আলোক পর্যায়, 2 অন্ধকার পর্যায়। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকল শক্তির উৎস কি? পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসছি মূল পাঠে। মূল পাঠ আলোচনায় আমরা এখন আলোচনা করব পাঠ 1 থেকে 2, মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। মহাবিশ্ব কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, দেখা না দেখা সবকিছু নিয়ে মহাবিশ্ব। যা কিছু আমরা দেখেছি, যা কিছু দেখিনি, সবকিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। মহাবিশ্ব অনেকটাই বিশাল। এর আকৃতি কতটুকু, এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারে। এর কোনো সঠিক বা এর কোনো শেষ সীমা নেই। এই মহাবিশ্ব দিন দিন কিন্তু বিস্তৃত হচ্ছে, অর্থাৎ বেড়েই চলছে। আমরা আজকে এই পাঠে যে আলোচনা করব মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি। এই মহাবিশ্ব বা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমাদের চিন্তা বিশাল বা অনেক চিন্তা ভাবনা করি। আমরা হাজার বছর ধরে গবেষণা করে বিভিন্ন তত্ত্ব, গবেষণার ফল ইত্যাদি আমরা এই মহাবিশ্বকে ঘিরে আমরা বের করেছি। এখান থেকে আমাদের সঠিক যে তথ্য বা আমরা বেশিরভাগ যে প্রমাণটা পেয়েছি যে তথ্যের উপরে, সেই তথ্যটাকে আমরা মেনে নিয়েছি। আমরা বলছি যে মহাবিশ্ব আসলে কিভাবে এর উৎপত্তি হয়েছে। ধারণা করা হচ্ছে যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। মহাবিশ্বকে নিয়ে সামাজিক বিভিন্ন রূপকথার গল্প, বিভিন্ন আলোচনা রয়েছে। এরকম একটি রূপকথার গল্পে আমরা প্রাচীন চীনের একটা রূপকথার গল্প থেকে আমরা জানি যে সেখানে ধারণা করা হয় যে মহাবিশ্বের জন্মটা কিভাবে হয়। একটা বিশাল আকৃতির ডিম থেকে বলা হয় যে একটা দৈত্য বেরিয়ে আসে এবং দৈত্যের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোই ধীরে ধীরে মহাবিশ্বের বিভিন্ন পৃথিবী, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলো সৃষ্টি হয়। এটা আসলে একটা রূপকথার গল্প। ধারণা করা হয়, বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে ধারণাটা পেয়েছেন এবং বিজ্ঞানীদের মতামত দিয়েছেন এবং এটাকে প্রমাণ হিসেবে ধরে নিয়েছে। তাহলে সেই মতবাদ অনুসারে কিভাবে আমরা মহাবিশ্বের যে সৃষ্টি, সেটাকে আমরা বলেছি যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। দেখো যে বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী এবং গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে বলা হচ্ছে
মহাবিস্ফোরণ। আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে একটা বস্তু বা কণা, একটা কণা, সেই কণাটাকে কি বলেছে, এটা অত্যন্ত ভারী, গরম, ছোট অথচ ভারী এবং অত্যন্ত গরম। এটা কি হয়েছে, বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। আর এই বিস্ফোরণটাকে বলা হচ্ছে মহাবিস্ফোরণ। আর ধারণা করা হচ্ছে, বিজ্ঞানীরা ধারণা করেন যে এই মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। আমরা চিত্রটি দেখি যে ছোট ছোট কণায়, এই যে মহাবিস্ফোরণ হয়েছে, একটি মাত্র বস্তুপিণ্ড, সেটা যখন বিস্ফোরিত হয়ে যায় সেখানে অনেকগুলো ছোট ছোট কণায় পরিণত হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়। প্রথমে আমরা একটা বস্তুপিণ্ড, সেই বস্তুপিণ্ডটা কি হয়, বিস্ফোরিত হয় এবং সেগুলো অনেকগুলো অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ছোট ছোট কণাগুলো ঠান্ডা হয়ে যায় এবং সেগুলো থেকে কি হয়, ধীরে ধীরে নক্ষত্র, গ্রহ এগুলো সৃষ্টি হয়। এরপরে আমরা চলে আসি, দেখো মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। আমাদের যে শক্তির মূল উৎস সূর্য, আর পৃথিবীতে বা মহাবিশ্বের যতটুকু শক্তি আছে সেগুলো কিন্তু সবই এই মহাবিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছে। এখানে বলা হচ্ছে যে মহাবিশ্বের সকল শক্তি পদার্থ, অর্থাৎ পৃথিবী, গ্রহ, নক্ষত্র এগুলো সবই কিন্তু পদার্থ। আর যেখানে পদার্থ নেই, পদার্থের অনুপস্থিতি, সেটাই হচ্ছে মহাকাশ। অর্থাৎ মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতিটাকেই বোঝাচ্ছে। আর মহাকাশ হচ্ছে যেখানে ফাঁকা জায়গা। মহাকাশে কোনো গ্রহ, নক্ষত্র, ধূমকেতু যদি নেই, এটা একটা ফাঁকা জায়গা। আর এই মহাকাশের মধ্যে কিন্তু গ্রহ, ধূমকেতু এগুলো চলাচল করে। মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছুই এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। সূর্য সৃষ্টির সময় এর যে কিছু অবশিষ্ট অংশ ছিল, এগুলো ধারণা করা হচ্ছে যে মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। এই যে ধূলিকণাটা, এই ধূলিকণাগুলোই কি হয়েছে, 4.5 বিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই যে ধূলিকণাগুলো সূর্য সৃষ্টির সময় ভেসে বেরিয়েছে মহাকাশে, এগুলো পরবর্তীতে ঠান্ডা হয়ে এই একত্রিত হয়ে পরবর্তীতে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু বিজ্ঞানীদের ধারণা, এবং এর মধ্যে প্রমাণ এবং তথ্য, গবেষণা ইত্যাদি গবেষণা চালিয়ে যাওয়ার পরে এই তথ্যটাকে প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা সঠিক বলে ধারণা করেছে। তারই ভিত্তিতে এই মহাবিশ্বের যে আমরা আজকে মহাবিশ্বের যে উৎপত্তিটা জানতে পারছি, যে মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের উৎপত্তি। মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণ, এই যে মহাবিস্ফোরণ এর যে সমর্থন, এটার একটা প্রমাণ দেওয়া হচ্ছে যে মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটার একটা প্রমাণ হচ্ছে যে অনেকগুলোই তথ্য প্রমাণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে মহাবিশ্বটা এখনো বিস্তৃত হচ্ছে। মহাবিশ্ব এখনো বিস্তৃত বেড়েই চলছে। এর যে সীমানাটা কতটুকু, এটা কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো বিজ্ঞানী গবেষণা করে এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অনেকেই মনে করেন যে এর সীমা রেখা নির্ধারণ করা সম্ভব না, এটা অজানাই থাকে। মহাবিশ্ব কত বিশাল তা এখন পর্যন্ত অজানা, এবং এটা অজানাই, হয়তো চিরকালই এটা অজানাই রয়ে যাবে। মহাকাশে গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যে তারাগুলোকে দেখি, আকাশ ভরা তারা, আমরা যখন মেঘ থাকে না আকাশে, সেই সময় যখন আমরা আকাশে তারা দেখি, তখন আমরা একসাথে অনেকগুলো তারাকে আকাশে দেখতে পাই। কিন্তু এই তারাগুলো কিন্তু একটা থেকে আরেকটা অনেক দূরে অবস্থিত। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রতে আলো পৌঁছাতে প্রায় 4 বিলিয়ন বছর সময় লেগে যায়। অর্থাৎ এই যে নক্ষত্রগুলো বা তারাগুলো একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র, তাহলে এগুলো আসলে একটা থেকে আরেকটা অনেক দূরে অবস্থিত। আর এগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে সরে যাচ্ছে, এখন পর্যন্ত সরে যাচ্ছে। অর্থাৎ মহাকাশ কিন্তু মহাবিশ্বটা কিন্তু বেড়েই চলছে। তাহলে এরা কিন্তু একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়েছে। অর্থাৎ
এ থেকে বোঝা যাচ্ছে যে মহাবিস্ফোরণের মাধ্যমে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসছি পাঠ 3 থেকে 4, সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। আমরা এখানে চিত্র দেখছি। প্রথম চিত্রটি হচ্ছে সূর্য, পরের চিত্রটি পৃথিবী এবং তারপরেরটি হচ্ছে চন্দ্র বা চাঁদ। সূর্য একটি নক্ষত্র। আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটি নক্ষত্র হচ্ছে সূর্য। আমাদের পৃথিবী যে ছায়াপথে আছে সেটাই হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ। এটা একটি নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। সূর্যের মধ্যে গ্যাসের একটা পিণ্ড। সেখানে কি আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম, অন্যান্য গ্যাসগুলো আছে। এখানে হাইড্রোজেন গ্যাসগুলো মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু এগুলো একত্র হয়ে আছে এবং এই হাইড্রোজেনগুলো বিক্রিয়া করছে, অনবরত বিক্রিয়া করছে এবং এই বিক্রিয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে তাপ এবং আলো শক্তি উৎপন্ন হচ্ছে। আর এই আলো শক্তি এবং তাপ শক্তিগুলো কিছুটা পৃথিবীতে আসছে। তাহলে আমরা দেখি যে সূর্য আসলে গ্যাসের একটি পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন, অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে। মহাকর্ষ বল একটা দুর্বল বল, অভিকর্ষ বল, মহাকর্ষ বল। পৃথিবীতে দেখো যে এখানে নক্ষত্রগুলোর মধ্যে যে আকর্ষণ বলগুলো কাজ করে, একটা গ্রহ আরেকটা গ্রহ, তারপরে এই মহাবিশ্বে যা কিছু আছে এইগুলোর মধ্যে একটা শক্তি কাজ করে, একটা আকর্ষণ বল কাজ করে। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যে, দুটো বস্তুর মধ্যে পরস্পরের যে আকর্ষণটা, সেটাকে আমরা বলছি মহাকর্ষ। তাহলে এই যে মহাকর্ষ বল, এর কারণেই কিন্তু এখানে এই বলের সাহায্যে গ্যাসগুলো কিন্তু একত্র হয়ে আছে। হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়, এরপর সেই তাপ ও আলো সব দিকে ছড়িয়ে পড়ে। সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। পৃথিবী কিন্তু একটা জ্যোতিষ্ক। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এই জ্যোতিষ্কগুলো এবং ফাঁকা জায়গা নিয়েই কিন্তু সৌরজগৎ গঠিত। সৌরজগতের বেশিরভাগ জায়গাই ফাঁকা। আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, একটা সৌরজগতের চিত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক। সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে 8টি গ্রহ। এমনই একটি গ্রহ হলো পৃথিবী। পৃথিবীর আকৃতি গোলকের মতো। আমরা জানি উপরে নিচে চ্যাপ্টা এবং এটা একটি কমলা লেবুর মতো, অর্থাৎ পৃথিবীর আকৃতিটা গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে। এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। এগুলো আমাদের পৃথিবীর মধ্যে গ্যাসীয় পদার্থ। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে। পৃথিবীটা সম্পূর্ণভাবে সূর্যের উপর নির্ভরশীল। আমরা আগের যে পাঠগুলো বা আগে যে অধ্যায় করেছি সেখানে তোমরা শিখতে পেরেছো যে সূর্য হচ্ছে সকল শক্তির মূল উৎস। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো তাহলে কিন্তু আমরা জীবকুলগুলো বাঁচতেই পারতাম না। আর এই শক্তির প্রধান উৎসই হচ্ছে সূর্য, যেখান থেকে আমরা তাপ ও আলো পাচ্ছি, যেখান থেকে সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করছে এবং জীবকুলগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এবং জীবকুলগুলো বেঁচে আছে। উদ্ভিদের জীবকুল বা উদ্ভিদের অস্তিত্বই হচ্ছে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে সূর্য। পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপাদন করতে পারে না। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। এভাবে সূর্যের আলো তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ সূর্যের আলো আছে বলে কিন্তু পৃথিবীটা উত্তপ্ত থাকে দিনের বেলা এবং রাতের বেলা। রাতের বেলা আমাদের পৃথিবীর চারদিকে যে গ্যাসের যে মণ্ডল আছে, গ্যাসীয় মণ্ডল, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে গ্যাসীয় পদার্থগুলো আছে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সব থেকে ভালো শোষক। এই আলোটা শোষণ করে রাখে, সূর্যের যে তাপটা সেটা শোষণ করে রাখে, যার কারণে রাতের বেলা কিন্তু আমাদের পৃথিবীটা উত্তপ্ত থাকে, ঠান্ডা হয়ে যায় না, একেবারেই শীতল হয়ে যায় না। আর যদি একেবারেই শীতল হয়ে যেত তখন কিন্তু পৃথিবীতে বাস করা সম্ভবপর হতো না। শুক্র সেক্ষেত্রে বন্ধুরা, পৃথিবীতে দেখো কেন্দ্র করে কি হচ্ছে চাঁদ। চাঁদকে কি বলা হয়? পৃথিবীর একটি উপগ্রহ। বর্তমানে আমরা কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট গুলো কিন্তু মহাকাশে ঘুরছে, সেগুলো কৃত্রিম উপগ্রহ। এগুলো কিন্তু চাঁদের মতো অত দূরে না, পৃথিবীর নিকটবর্তী থেকে
এই পৃথিবীর চারদিকে ঘোরে। এবং আমরা জানি যে আমাদের যে স্যাটেলাইট আছে এগুলো আমরা কৃত্রিম উপগ্রহ, কিন্তু এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপগ্রহ। আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহই হচ্ছে চাঁদ। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না, পৃথিবীও কিন্তু নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না। চাঁদ এবং পৃথিবী দুটোই সূর্যের উপর নির্ভরশীল। এখানে চাঁদ কি হয়, আমরা রাতের আকাশে যদি মেঘ না থাকে তাহলে আমরা চাঁদ দেখতে পাই। সূর্যের আলোতেই চাঁদ কি হয়, আলোকিত হয়। অর্থাৎ সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে যখন প্রতিফলিত হয়, সেই পৃষ্ঠ থেকে যে আলো প্রতিফলিত হয় সেটাই আবার আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন আমরা রাতের বেলা চাঁদের আলোটা দেখতে পাই। চাঁদ 27 দিন 8 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। তাহলে আমরা দেখছি যে পৃথিবী চাঁদের চেয়ে বড় এবং চাঁদ পৃথিবীর তুলনায় কতটুকু ছোট, 50 ভাগের 1 ভাগ। চাঁদ পৃথিবীর আয়তনের তুলনায় কত, 50 ভাগের 1 ভাগ। দেখো যে যদি আমরা পৃথিবী, চাঁদ, সূর্য, আমাদের পৃথিবী হচ্ছে সূর্য কিন্তু পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ হচ্ছে আয়তনের তুলনায় পৃথিবীর চেয়ে 50 ভাগের 1 ভাগ। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। সূর্য সৃষ্টির সময় তার অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তার লক্ষ লক্ষ বছর পর এই ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই সূর্য সৃষ্টির সময় কিন্তু এই গ্রহ সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। আর এই সূর্য থেকে যে ধূলিকণাগুলোর মতো যে সূর্যের অবশিষ্ট অংশ ভেসে বেরিয়েছে মহাকাশে, সেগুলো একত্রিত হয়েছে, ঠান্ডা হয়েছে, তারপর সেখানে কি হয়েছে, এই পৃথিবী নামক যে গ্রহটা আছে সেই গ্রহটা সৃষ্টি হয়েছে। শুরুর দিকে পৃথিবী বেশ গরম ছিল, এত গরম ছিল যে পৃথিবী পৃষ্ঠ টগবগ করে ফুটত। আমরা পৃথিবীর পৃষ্ঠে কিন্তু বাস করি। এখানে পৃথিবী থেকে আমরা উপরের যে অংশগুলো সেগুলো দেখতে পারি, অর্থাৎ মহাকাশের অংশগুলো দেখতে পারি। এখান থেকে দিনের বেলায় সূর্য দেখি, রাতের আকাশে যদি মেঘ না থাকে তাহলে আমরা সেখানে চাঁদ, তারা এগুলো দেখতে পাই। আমরা পৃথিবীর পৃষ্ঠের অংশ, উপরের অংশটা দেখতে পাই, কিন্তু পৃথিবীর যে ভেতরের অংশগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আর এগুলো থেকে আমরা ধারণা লাভ করতে পারি কিভাবে, আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয় এবং ভূমিকম্প হয় সেখান থেকে আমরা ধারণা লাভ করতে পারি যে এই পৃথিবীর যে ভেতরে, অর্থাৎ পৃথিবীর ভেতরের দিকে কি আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি পৃথিবীর পৃষ্ঠটা যখন আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কি ছিল, পৃথিবীর পৃষ্ঠটা কিন্তু অত্যন্ত গরম ছিল, যেটা আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি। আর এই পৃথিবীর পৃষ্ঠটা এতটাই গরম ছিল যে টগবগ করে ফুটতো। ধীরে ধীরে এটা কি করে, ধীরে ধীরে এটা তাপটাকে ঠান্ডা হয়ে যায় এবং এখানে জীবনের যে বাসযোগ্য যে প্রাণীগুলো আছে সেগুলো এখানে বসবাস করার উপযুক্ত হয়ে ওঠে। তাহলে প্রথমে কি ছিল, উত্তপ্ত ছিল, ধীরে ধীরে তাপটা বিকিরণ হয়, অর্থাৎ তাপ ছেড়ে দেয়, দিয়ে ঠান্ডা হয়, এখানে আস্তে আস্তে প্রাণের সঞ্চয় ঘটে। জীবনের জন্য এখানে যে তরল পানি দরকার তা এখানে ছিলই না। বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না, এগুলো কিন্তু প্রথম অবস্থায় ছিল না, পানি ছিল না, অক্সিজেন ছিল না। আস্তে আস্তে এগুলো কিন্তু তাপটা যখন ছেড়ে দেয় তখন কিন্তু পৃথিবীটাতে বসবাসের উপযুক্ত হয়ে ওঠে। ধীরে ধীরে পৃথিবী থেকে তাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। এই যে ভারী পদার্থ এগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্রে, আর পৃথিবীর যে ভেতরের অংশটুকু সেগুলো কিন্তু অত্যন্ত উত্তপ্ত। যখন আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে সেগুলো অত্যন্ত উত্তপ্ত হয়। আর এই ভারী পদার্থগুলো যেমন লোহা, নিকেল এগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্রে চলে যায়, এগুলো ভারী পদার্থ। আর হালকা পদার্থগুলো পৃথিবীর পৃষ্ঠের চারদিকে রয়েছে। পৃথিবীর পৃষ্ঠের চারদিকে যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে গ্যাসীয় পদার্থগুলো, এই যেগুলো হালকা সেগুলো যতই হালকা সেগুলো কিন্তু উপরের দিকে, আর যেগুলো ভারী সেগুলো কিন্তু পৃথিবীর একদম গভীরে, অর্থাৎ ভেতরের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে। এখানে দেখেন যে বায়বীয় পদার্থগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডল গঠন করেছে। আমরা এই যে গ্যাসীয় পদার্থগুলোর দ্বারাই কিন্তু বায়ুমণ্ডল গঠন হয়েছে। আর পৃথিবীর চারদিকে এই বায়ুমণ্ডলটা ঘিরে রেখেছে
এগুলো পৃথিবীর যে একটা মাধ্যাকর্ষণ বল আছে, আমরা যে ছিটকে পড়ে যাই না, আমরা যে পৃথিবীর পৃষ্ঠে বাস করছি, গাছপালা পশু পাখি, এই যে মাধ্যাকর্ষণ বল অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যে আকর্ষণ, এটাকে আমরা বলছি মাধ্যাকর্ষণ বল। আর এ কারণে কিন্তু আমরা ছিটকে পড়ি না। আর বায়ুমণ্ডল কিন্তু এই মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর সাথে সাথে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবী আরো ঠান্ডা হয়ে জলীয় বাষ্প তরল পানি হয়ে সমুদ্র তৈরি করেছে। বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে এবং এসব উপাদান জীবনের জন্য কিন্তু প্রয়োজন। এই উপাদানগুলো না থাকলে আমরা কিন্তু এখানে বসবাস করা সম্ভব হতো না। তাই কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। এখন আমরা চলে আসি কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। দেখে নিন প্রথম প্রশ্নটা কি আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বের সৃষ্টি কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। আমি আশা করছি যে তোমরা এর মধ্যে উত্তরগুলো শিখে ফেলেছো। তাহলে বলে ফেলো আমার সাথে সাথে, মহাবিশ্বের সৃষ্টি কিসের মাধ্যমে হয়েছে? মহাবিস্ফোরণের মাধ্যমে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সৃষ্টি আজ থেকে কত বছর পূর্বে বলে ধারণা করা হয়? কত বছর পূর্বে? প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে। সূর্যে প্রধানত কোন গ্যাস থাকে? সূর্যে প্রধানত হাইড্রোজেন গ্যাস থাকে। 4 নম্বর প্রশ্ন, একবার পৃথিবীকে ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। একবার পৃথিবীকে ঘুরে আসতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। সূর্য কি? সূর্য হলো একটি নক্ষত্র যার নিজস্ব আলো উত্তাপ আছে। একটা নক্ষত্র জ্বলন্ত অগ্নিপিণ্ড। এখানে কি আছে? হাইড্রোজেন গ্যাসগুলো মহাকর্ষ বলের কারণে একত্রে রয়েছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত পিণ্ড যার নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে। আমরা চলে আসি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি আছে? 1 নম্বর প্রশ্ন, চাঁদকে আমরা আলোকিত দেখি কেন? চাঁদ নিজে তাপ বা আলো উৎপন্ন করতে পারে না, তা সত্ত্বেও চাঁদকে আমরা আলোকিত দেখি। এর কারণ হচ্ছে সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং প্রতিফলিত হয়। এই প্রতিফলিত আলোর কারণেই আমরা চাঁদকে আলোকিত দেখি। 2 নম্বর প্রশ্ন দেখো, মহাবিস্ফোরণের সমর্থনে প্রমাণসমূহ উল্লেখ করো। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, এই যে তত্ত্বটা, এই তথ্যের মধ্যে সঠিক কিভাবে তার প্রমাণগুলো আমরা জানতে পারব। দেখো, আমরা কি বলেছি যে মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তার মধ্যে অনেক তথ্য প্রমাণ রয়েছে। অনেক বিজ্ঞানী, অনেক জ্যোতির্বিদ এই বিষয়ে তথ্য প্রমাণ দিয়েছে। তার মধ্যে যে একটি প্রমাণ হচ্ছে যে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। মহাবিশ্বের কোনো সীমা নেই। মহাবিশ্ব থেকে গ্রহ নক্ষত্র ধূমকেতু এগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে, একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। আর যার কারণেই বোঝা যাচ্ছে যে মহাবিশ্ব বিস্তৃত হচ্ছে, কেননা এগুলো দূরে সরে যাচ্ছে। বিস্তৃত হওয়ার কারণেই কিন্তু দূরে সরে যাচ্ছে। আর তাহলে এটাও প্রমাণ হয় যে যেহেতু দূরে সরে যাচ্ছে, তার মানে কি এগুলো কোনো এক সময় একসাথে ছিল, একত্রে ছিল, যার কারণে এখন দূরে সরে যাচ্ছে। মহাকাশে গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে গ্রহ নক্ষত্রের একটা বৃহৎ দল। এই যে মহাকাশে এই গ্যালাক্সিগুলো, এগুলোতে কিন্তু মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে। আর এই কোটি কোটি গ্যালাক্সিগুলো এগুলো প্রজাপতির যে ঝাঁক, প্রজাপতির ঝাঁকের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এক একটা গ্যালাক্সিতে কি আছে? গ্রহ নক্ষত্র, বৃহৎ দল। গ্রহ নক্ষত্রের বৃহৎ দলকে বলা হচ্ছে গ্যালাক্সি। তাহলে দেখো যে মহাকাশে গ্যালাক্সি, ছায়াপথ ও তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাজে এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল, বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মহাবিশ্ব কিভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে? বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভারী এবং গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়ে। এই যে বস্তু, সেই বস্তু কি হয়েছে? বিস্ফোরিত হয়েছে এবং সকল দিকে ছড়িয়ে পড়েছে। এই বিস্ফোরণটি বলা হচ্ছে কি? মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের পর
অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষে পরিণত হয়। এভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছে। আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্ন। পৃথিবী সূর্যের উপর নির্ভরশীল কেন? সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে। তা থেকে কিছু পরিমাণে তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদের খাদ্য তৈরি খাদ্যের উপর নির্ভর করে, দেখো, উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে থাকে। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না। এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবদেরকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপন্ন করতে পারে না। পৃথিবী কি করে? পৃথিবীর কিন্তু নিজস্ব তাপ ও আলো নেই, সূর্যের মতো তাপ ও আলো উৎপন্ন করতে পারে না। তাই আলো তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা পড়েছি সেখান থেকে তোমাদের জন্য এবার পাঠ যাচাই। 1 নম্বর প্রশ্ন, সূর্য কি? সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো এবং তাপ রয়েছে। 2 নম্বর প্রশ্ন, নক্ষত্র কি? নক্ষত্রগুলো কিন্তু এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড যার নিজস্ব তাপ ও আলো রয়েছে। 3 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সৃষ্টি কিসের মাধ্যমে? মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। আশা করছি তোমরা যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকু মনোযোগ দিয়ে শিখে ফেলেছ, আর এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে বলতে পেরেছ। তাহলে এবার দেরি না করে ঝটপট ডায়েরি বের করে বাড়ির কাজটি লিখে ফেলো। আজকের বাড়ির কাজ অধ্যায় 12.1 থেকে 4। এখান থেকে ছোট ছোট প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং আমরা বড় আকারের প্রশ্নগুলো যেমন 3 নাম্বার 4 নাম্বার দক্ষতা, উচ্চতর দক্ষতা যেন লিখতে পারি, বলতে পারি, সেভাবে ভালো করে পাঠ 1 থেকে 4 পড়ে ফেলব। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।